স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। বলে রাখি দর্শক, মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড, এটা হচ্ছে মূলত রাবার এবং স্টিলের মিশ্রণে তৈরি একটা আয়তাকার ধরনের প্যাড, যা অনেকটা বিছানার ম্যাট্রেসের মতন ব্যবহার হয়। মেট্রো রেলের যে উড়াল পথ, সেটাকে বলা হয় ভায়াডাক্ট, এবং এই ভায়াডাক্ট বসানো হয় স্তম্ভ বা পিলারের উপর। ভায়াডাক্ট আর পিলারের মাঝখানের যে অংশ, সেটা এই বেয়ারিং প্যাড দিয়েই আসলে বসানো হয় এবং গোটা স্থাপনাটা সুরক্ষা হিসেবে কাজ করে এই বেয়ারিং প্যাড। আজকে যেটা হয়েছে, এই বেয়ারিং প্যাড খুলে পড়েছে, একজনের জায়গায় মৃত্যু হয়েছে এবং গেল বছরে এমন বেয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার কাণ্ডটা ঘটলো দুইবার। আমরা আলাপে যাব। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন পরিকল্পনাবিদ ইকবাল হাবিব এবং প্রযুক্তিবিদ প্রকৌশলী রাফেল কবির। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং জনাব রাফেল কবির, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই একটা ছোট্ট বিষয় একটু জেনে নিয়ে, কারণ আমরা বলছিলাম মেট্রো রেল আমাদের একটা মেগা প্রজেক্ট এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সর্বাধুনিক যে নকশা, সেই নকশা মাথায় রেখে আমরা এটা তৈরি করেছি এবং সর্বাধুনিক যেই নকশা মাথায় রেখে আমরা তৈরি করলাম, তার কাণ্ডটা আসলে আজকে এরকম আমরা দেখলাম। প্রথমত, কোথায় আপনার কাছে মনে হচ্ছে একটা গাফেলতি? আপনার প্রকৌশলের যে অভিজ্ঞতা, সেটা থেকে একটু বলবেন এবং কি ধরনের বিপদ আসলে ঘটতে পারে যদি আমরা এখন পর্যন্ত পুরোটা না যাচাই করি। জি, ধন্যবাদ আপনাকে। মেট্রো রেল একটা মেগা প্রজেক্ট, আমরা সবাই জানি। অলমোস্ট 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে এই প্রজেক্টের পিছনে, এবং গত সরকারের চুরির যে দীর্ঘ কাহিনী আমরা জানি, সেই চুরি যে কতটা সত্যিকারের ছিল, এই মেট্রো রেল দুর্ঘটনাগুলো সেটাকে প্রমাণ করে। তাদের ডিজাইনগত ত্রুটি ছিল কিনা এটা তো আর পরীক্ষা না করে বলাটা খুব কঠিন, কিন্তু যেই জিনিসটা পড়ে গেছে রাবার বিয়ারিং, এটা খুবই একটা নর্মাল জিনিস। যে কোনো ধরনের বড় প্রযুক্তিগত যতই আপনার বিল্ডিং হোক বা এই ধরনের ব্রিজ হোক, সব জায়গাতে এই ধরনের বিয়ারিং ইউজ করা হয়। একটা বড় কারণ হচ্ছে ভূমিকম্পের সময় যাতে ভেঙে না পড়ে, এরা যেন লোডটা নিতে পারে। সেই জন্য মেট্রো রেলের ক্ষেত্রে আপনার মেট্রো রেল যখন যাবে, তখন যে আপনার কম্পন তৈরি হবে, সেই কম্পনের জন্য যেন কোনো স্ট্রাকচারাল কোনো ক্ষতি না হয়, সেই জন্য বিয়ারিং গুলো বসানো হয় মূলত এই আপনার চাপটাকে সহ্য করার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য। আমি আজকে বুয়েটের একটা গ্রুপ থেকে জানলাম যে যখনই মেট্রো রেল তৈরি হচ্ছে, তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আপত্তি করা হয়েছিল এই ধরনের রাবার আপনার বিয়ারিং ইউজ না করার জন্য। তারা সাজেস্ট করেছিল যে পট বিয়ারিং ইউজ করার জন্য। একই সাথে যে রাবার বিয়ারিং গুলো সব সরবরাহ করা হয়েছে সেই সময়, সেটার গুণগত মান নিয়েও প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে লিখিত আপত্তি দেওয়া হয়েছিল। কিন্তু গত স্বৈরাচারী সরকারের চুরির কারণে আমার ধারণা তারা এই সাধারণ মানুষের জানমাল বা মেট্রো রেলে যে লক্ষ লক্ষ যাত্রী চলাচল করে, তাদের জানমালের দিকে না তাকিয়ে টাকা চুরি করার জন্য যে গুণগত মানের সাথে যে কম্প্রোমাইজ করেছে, সেটারই রেজাল্ট আমরা এটা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে কোনো এনক্লোজার বা কোনো বাইন্ডিং দিয়ে আপনার এই রাবার বিয়ারিং গুলোকে আটকানোর ব্যবস্থা করা হয়নি। খুব সম্ভবত এগুলো ওপেনলি জাস্ট পিলারের উপর যে ভায়াডাক্ট আছে তার মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো গত 2-3 বছর ধরে যে মেট্রো রেল চলছে, তার ফলে যে কম্পন হচ্ছে বা প্রতিদিনকার যে এটা ব্যবহার হচ্ছে, সেই জন্য এই রাবার বিয়ারিং গুলো সরে এসে আর শেষ পর্যন্ত আপনার মানুষের মাথার উপরে পড়ছে। কোনো কারণে যদি আপনি রাবার বিয়ারিং গুলাকে এখন এনক্লোজার বসাতে চান বা কোনো একটা 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 ব্যারিয়ার দিয়ে আটকাতেও চান, আপনি চিন্তা করেন সেটা কত বড় একটা দগ্ধযজ্ঞ হবে। আপনার পুরো রেল ট্র্যাক তুলে ফেলতে হবে, এই সবগুলা স্ল্যাব তুলতে হবে, তারপর আপনার এই বিয়ারিং এর চারদিকে আপনি এনক্লোজার বসাতে পারবেন বা ব্যারিয়ার বসাতে পারবেন, যেটা আরেকটা মেট্রো রেল তৈরির সমান খরচই পড়বে। সুতরাং আমার মনে হয়, বাট তারপরে মানুষের জীবন যেহেতু অসম্ভব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এ ব্যাপারে অবিলম্বে আসলে ব্যবস্থা নেওয়া দরকার, এবং এই চুরির সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা শুরু করা দরকার। আমি পরবর্তীতে আবারও যাব। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছেন। জনাব ইকবাল হাবিব, আমরা কিছুদিন আগে, প্রায় সপ্তাহখানেক আগে একটা প্রতিবেদন করেছিলাম যে মেট্রো রেলের যাত্রীদের জন্য নতুন জরিমানার একটা বিধান তৈরি করা হয়েছে। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জরিমানা আদায়ের জন্য কোন কোন পথগুলো রয়েছে, পুরানো যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনাগুলো কতটা বদলালো, তার চাইতেও বেশি আসলে জরিমানায় মনোযোগ ছিল। আর আজকে আমরা যে বাস্তবতা দেখলাম, 1 বছরের ভিতরে এত ভয়ঙ্কর ঘটনা দুইবারের মতো ঘটলো। প্রথমত, আমাদের কোন জায়গাটাতে সমস্যা বলে আপনার মনে হয়? নকশাগত ত্রুটি হয়তো তদন্ত করার পর বের হবে, কিন্তু যে ধরনের প্রক্রিয়ায় কাজটা হয়েছে, সেই প্রক্রিয়াগত ত্রুটি কতটা আপনার চোখে পড়ছে? ধন্যবাদ। প্রথমেই দুঃখ প্রকাশ করছি যিনি মারা গেলেন তার এবং বিবি হত্যার প্রতি এবং তার পরিবারের প্রতি। আমার মনে হয় প্রথমত যেই জায়গাটুকু সকালে জানা দরকার, আপনি মেগা প্রজেক্ট করেন আর কল্যাণকর যে কোনো প্রকল্প করেন, প্রকল্প পরবর্তী রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে সেটা সাংঘাতিকভাবে অবহেলা হয় এবং এই অবহেলাজনিত অনেক হত্যাকাণ্ড
অবহেলাজনিত অনেক গুরুতর আহতের ঘটনা অতীতেও ঘটেছে, এখনো ঘটছে। মহাখালী ফ্লাইওভার থেকে শুরু করে এই ফ্লাইওভারেও অতীতেও এই রকমের ছিটকে পড়া ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হয়েই চলেছে, কারণ আমরা এই অবহেলাজনিত হত্যাকাণ্ড বা গুরুতর অপরাধের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করি না। তদারকি করার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। এই জন্য বলছি, হঠাৎ করে পুরো এই গ্যাসকেট অর্থাৎ পুরো এই রাবারের এই পুরো আয়তকার ব্যাপারটা ছোট করে পড়ে যেতে পারে না, ধীরে 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 এটা সরেছে। তার মানে নিয়মিত পরিবীক্ষণের যে বিষয়টা, এটা এই পুরো প্রকল্পে যারা চালাচ্ছেন তারা যে ব্যাপকভাবে অবহেলা করছেন এটি তার প্রমাণ। কারিগরি ত্রুটি কি বেরোবে না বেরোবে সেটা হচ্ছে বড় ঘটনা, আপনারা সবাই ইতিহাস ভুলে যান। এই প্রকল্পটি যখন এই ফার্ম রেটের দিকে যাওয়ার জন্য বাক নেওয়ার সিদ্ধান্ত হয়, প্রাথমিক তথ্য বা সমীক্ষা প্রতিবেদনে জাপানি জায়গা বলেছিল এটি যাবে বিজয় সরণি দিয়ে। আমরা সংসদ ভবনের সামনে দিয়ে যখন যাওয়ার সিদ্ধান্ত হয়, আপনারা নিশ্চয় ভুলে যাননি যে প্রায় 6.5 মাস ধরে আমরা পরিবেশবাদীরা, প্রকৌশলীরা, স্থপতিরা আপত্তি করে, মানববন্ধন করে দীর্ঘমেয়াদী আন্দোলন গড়ে তুলেছিলাম যে সংসদ ভবনের সৌন্দর্য নষ্ট হবে। 2, এই পয়েন্টও বলেছিলাম যে এখানে বাঁকটি নেওয়া কঠিন হবে, কারণ এখানে 90 ডিগ্রিতে বাঁক নিতে হয়, যেটা যে কোনো মেট্রো রেল বা উড়ন্ত পথ চলার ক্ষেত্রে অত্যন্ত গর্হিত কাজ। আর যেই জায়গায় বলেছিলাম আমাদের বিজয় সরণি, সেখানে প্রশস্ততা এত বেশি যে সেখানে বাঁক নিলে পরে এই রকমের অবস্থা তৈরি হতো না, সেখানে অনেক আগে থেকেই সহজে বাঁক নেওয়া যেত প্রশস্ততার জন্য। অবশেষে গোয়ার্তুমি করে এই এয়ারফোর্স, এর বাধা, ওর বাধা, এবং এয়ারফোর্সের বাধার কথা বলার পরেও এখন তারাই অনেক ভবন তৈরি করছে ওই পুরনো বিমানবন্দর, যেটা সুরক্ষার নামে এটিকে এই সংসদ ভবনের এই জায়গায় এনে খামার বাড়ির মতো একটা রাষ্ট্র সম্পদ ভেঙে, তারপরে এখানে অজস্র গাছ ছিল, রেইন ট্রি, অনেক পুরনো, প্রায় শত শত বছরের পুরনো, সেই শত বছরের গাছগুলো, শতায়ু গাছগুলোকে সব কেটে এবং আনোয়ার উদ্যান পার্ককে ধ্বংস করে এই জায়গার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা। ওই যে প্রারম্ভিক সময়ে গোয়ার্তুমি ইগোসেন্ট্রিক একটা অন্যায় ডিজাইনের সাথে করা হয়েছে, তার পরিণতিতে প্রথমবার একবার করলো, তখন যদি তদারকি করতো রেগুলার সরেজমিনে, তাহলে আজকের এই দুর্ঘটনা, এই হত্যাকাণ্ডটি ঘটতো না। সেজন্য আমি মনে করি রাফেদ কবিরের সাথে আমি একমত যে এই হত্যাকাণ্ড অবহেলাজনিত গাফিলতির জন্য কাউকে না কাউকে দায়ী করে শাস্তি দেন, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম করা থেকে বিরত থাকবে। আর গুণগত মান বিষয়ে যে প্রতিবেদনের কথা বলা হয়, যেটা সত্য হয়ে থাকে, যারা যারা এই পার্টিতে জড়িত ছিল তাদের অবশ্যই শাস্তি বিধান করা উচিত। যদিও আমি বিশ্বাস করছিলাম যে জাইকার অধীনে জাপান সরকার যেসব কাজ ইতিমধ্যে বাংলাদেশে করেছে তার গুণগত মান সবগুলি প্রায় খুব উন্নত মানের, কিন্তু এইখানে ওই গোয়ার্তুমির পরিণতিতে এই কারণে সাংঘাতিক রকম ভাবে এই শিলগুলো অত্যন্ত পর্যদস্ত। এবং আপনারা অনেকেই জানেন না, আমার অফিসটা যেখানে ওখানে, সেজন্য আমি জানি গত মাস 6 আগে ভয়ঙ্কর শব্দযুক্ত অবস্থায় এখানে মেট্রো রেল যাচ্ছিল, আবার সেটাকে ঠিকঠাক করার পর শব্দ কিছুটা ধাতস্থ হয়েছে। তার মানে এই কার্ভটা ডে ওয়ানই ডিজাইন জনিত যে গোয়ার্তুমির ইতিহাস, সেই ইতিহাসের কারণে আজকে আমাদের সবাইকেই এর জের টানতে হচ্ছে। এর পরিণতি ভোগ করতে হবে, কিন্তু এখনো সময় আছে আমি আবারও ফিরবো আপনার কাছে, অবস্থাকে সহজতর করা। হ্যাঁ একদম। জনাব রাফিল কবির, আমরা দেখছিলাম যে প্রতীত সরকার যখন আসলে মেট্রো রেলটা শুরু করেছিল তার ঠিক 3 মাসের মাথায় গিয়ে মেট্রো রেল হঠাৎ করে বন্ধ হয়ে যায় ঠিক আগারগা থেকে কাজীপাড়ার যে মুখটা, সেই সময়। এবং কারণ হিসেবে নানা কিছু বলা হতো গাছের ডাল পড়েছিল, কিংবা ঘুড়ি উড়াতে গিয়ে সে ঘুড়ি পড়ে গিয়েছিল, নানা কিছু, কিন্তু সঠিক কারণটা আসলে খুঁজে পাওয়া যায়নি। মানে এখন আসলে এই সন্দেহগুলো নতুন করে সামনে আসতে শুরু করেছে, মানুষের ক্যানভাসটা আরও বড়, তাদের কথা হচ্ছে পদ্মা সেতু হয়েছে এবং সেখানেও গুণগত মান নতুন করে যাচাই করার প্রয়োজন আছে কিনা। আপনি কি এ ধরনের কোনো সংশয় প্রকাশ করছেন? অবশ্যই আমার মনে হয় সরকার, আমরা সবাই জানি, মানে আপনারা সাংবাদিকজন ভালো জানেন, দেশবাসী খুব ভালো জানেন যে গত সরকার যতগুলো মেগা প্রজেক্টে নিয়েছে, একটা প্রাইমারি রিজন ছিল গোয়ার্তুমি করা, এবং গোয়ার্তুমির পিছনের রিজন ছিল সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত গত সরকারের সবাই টাকা চুরির একটা বড় বন্দোবস্ত দেখতে পেয়েছিল, যে বড় প্রজেক্ট নিলে 10,000 কোটি টাকার প্রজেক্ট, 20,000 কোটি টাকার প্রজেক্ট হলে সেটাকে আমি বাড়িয়ে 70,000 কোটি টাকা করে 80% টাকা এখান থেকে পাচার করা যায়, এবং কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেটা আমরা সবাই জানি।
তো আমার মনে হয় বর্তমান যারা তত্ত্বাবধায়ক সরকার যারা ক্ষমতা আছেন বা ভবিষ্যতে ফেব্রুয়ারি নির্বাচনে যে সরকার আসবেন, তাদের প্রথম কাজই হবে এই ধরনের অবকাঠামো যে ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে মেগা প্রজেক্টের নামে। আমরা অলরেডি দেখেছি একটা বড় অংশই কোনো কাজে লাগছে না। কর্ণফুলী টানেল থেকে শুরু করে বা বড় বড় যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে, ঠিক যেই পরিমাণ ইউজ হবে চিন্তা করা হয়েছিল বা যে পরিমাণ ফাইন্যান্সিয়াল বেনিফিট বা আমাদের জিডিপিতে যতটুকু ভূমিকা রাখবে তখনকার সরকার ধারণা দিয়েছিল, তার আসলে 50 ভাগও আমরা সত্যি হতে দেখি নাই। বরং এটা সবার কাছে মানে এখন জানা যে এই প্রজেক্টগুলো করাই হয়েছিল টাকা চুরি করার জন্য। তো সেটার একটা আইনগত প্রক্রিয়া আছে, বর্তমান সরকার কিছু করছে, ভবিষ্যতে সরকার হয়তো সেই ব্যাপারে ব্যবস্থা নিবে। কিন্তু এই মেগা প্রজেক্টগুলো যেহেতু সাধারণ জনগণ ব্যবহার করছে, এই মেগা প্রজেক্টগুলোর আশেপাশে যেহেতু সাধারণ জনগণ থাকছে, তো আমার মনে হয় অনতি বিলম্বে একটা আলাদা কমিটি করে এই ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। সেটা ডিজাইন থেকে শুরু করে, কনস্ট্রাকশন থেকে শুরু করে, মেনটেনেন্স পর্যন্ত প্রতিটা স্টেপে যে কোয়ালিটি অফ সার্ভিস বা কোয়ালিটি অফ প্রোডাক্ট মেনটেন করা দরকার, কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করা দরকার, সেগুলো করা হচ্ছে কিনা। যদি করা না হয়ে থাকে, আমার ধারণা কনস্ট্রাকশন জনিত অনেক ত্রুটি আমরা এখন পাবো, ডিজাইন জনিত অনেক ত্রুটি আমরা পাবো, যেটা ইকবাল ভাইও বললেন। মেনটেনেন্সের মাধ্যমে এই ত্রুটিগুলাকে কতটুকু কন্ট্রোলের মধ্যে রাখা যায় যাতে সাধারণ জনগণের এইরকম প্রাণহানি না ঘটে। একটা লোক সকালে বের হবে, সে ছিনতাইকারীর আঘাতে প্রাণ না গেলে যদি 5 তলার বিল্ডিং থেকে ইট পড়ে সে মারা যায়, তাহলে সেই শহরটা আসলে কখনোই বাসযোগ্য থাকবে না আমার মনে হয়। এবং সেটা শহর না, সারা বাংলাদেশ জুড়ে এই ধরনের অসংখ্য আননেসেসারি মেগা প্রজেক্ট গত সরকার নিয়েছিল এবং সেগুলোর পুঙ্খানুপুঙ্খ আপনার ডিজাইন থেকে শুরু করে মেনটেনেন্স পর্যন্ত প্রতিটা স্টেপ আবার পুনরায় পরীক্ষা করে ফার্দার সেটা জনগণের যদি উপযোগী হয় তাহলে চালু করা উচিত, নাহলে এগুলো ততদিন পর্যন্ত বন্ধ রাখা উচিত। খুব স্পষ্ট কথা। ইকবাল হাবিব, সবার শেষে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের আরেকটা নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং গুলশানের এলাকায় পাতাল রেল সহ নানা কিছু খনন চলছে। এখন আমাদের সামনে তো দুটো বিষয় চলে এলো। প্রথমত, এই ঘটনার পর নতুন করে ম্যানেজমেন্ট, গুণগত মান যাচাই করা এবং নকশা জাতীয় কোনো দুর্বলতা ত্রুটি আছে কিনা সেটা যাচাই করা। কি বলবেন আসলে? না, এই দুটো বিষয়ই যে কোনো প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রাক সমীক্ষা জনিত কারিগরি দিকে কম্প্রোমাইজ না করা, আরেকটি হচ্ছে পুরো কার্যক্রম শেষ হলে ফি বছর এটার মেইনটেনেন্সে উপযুক্ত লোকবল দিয়ে উপযুক্ত মেকানিজমে এটাকে ব্যবস্থাপনাটা নিশ্চিত রাখা। এই দুটো ক্ষেত্রে আমাদের দুর্বলতার কথা বলার মানে হলো এই যে কার্যক্রম সামনে নেওয়া হবে সেক্ষেত্রে এই দুর্বলতাগুলো এড়িয়ে জনগণের এবং নগরীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা জরুরি দরকার। ততএব এটা তো সচেতন হওয়া দরকার। এবং শুধু এটা মেট্রো রেল নয়, এটি অন্যান্য সকল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সকল প্রকল্পে এই জায়গাটাকে জরুরি। আর কাতির জেলে দেখলে আপনার চোখে পানি আসবে, মেনটেনেন্স না করার কারণে অবস্থাটা এতটাই ভয়াবহ। তবে আমি এটা পরিষ্কার করে বলে রাখতে চাই যে মেট্রো রেলের মতো গণপরিবহন ব্যবস্থা এই দেশে জরুরি, কিন্তু তার আগে জরুরি পদচারী বান্ধবতা, তার আগে জরুরি বাসে করে চলা মানুষের কল্যাণ এবং নিরাপত্তা এবং তাকে আরামদায়ক করা। আজকে কিন্তু প্রমাণিত হলো ওই যে আমরা মধ্যবিত্ত দরিদ্র মানুষের পদচারী বান্ধবতা এবং বাস র্যাপিড বা বাস নির্ভর চলাচলকে নিরাপদ না করে সমস্ত টাকা টানলাম উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের সেই চলাচলের জায়গায়, তার পরিণতিতে ভোগ কিন্তু জীবন কিন্তু দিতে হলো ওই পদচারীকেই। আমাদের পদচারী বান্ধব নগরী বাসের সহজভাবে আরামদায়ক চলাচল কার্যক্রমে অগ্রাধিকার দিয়ে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করা কতটা জরুরি এটা আরেকবার প্রমাণিত হলো। একটা মানে একাধিক মেগা প্রজেক্ট হয়ে যাওয়ার পর মানে পথচারী বান্ধব পরিবেশটা তৈরি করা আসলে কতটা চ্যালেঞ্জিং, আমি একই প্রশ্ন দুজনকে করতে চাই। ইকবাল ভাই, আপনি যেহেতু শুরু করেছিলেন, এটা একটু ব্যাখ্যা দেবেন আসলে। মানে আমরা সেই সুযোগটা কি হারিয়ে ফেলেছি? মানে আমাদের ক্যাম্পাসে যেভাবে গাছটা কাটা হয়েছে। জি না, অবশ্যই হারিয়ে ফেলিনি। আমি একটা কথা পরিষ্কার বলি, হারিয়ে ফেলেছি বললে কিন্তু দায়িত্ব এড়ানো হয়। যা হয়েছে সেটা আমি ফেরাতে পারবো না, কিন্তু তাকে মানব বান্ধব, পদচারী বান্ধব, চলাচল বান্ধব করার দায়িত্ব যদি আমাদের থাকে, অগ্রাধিকার দিয়ে সেটা করতে হবে। আপনি এই উছিলায় যদি এটার ম্যানেজমেন্ট মেনটেনেন্স করে সমস্ত গুলো চেক করে জননিরাপত্তা নিশ্চিত না করেন, আরেকটা ঘটনা বলে এবার আমি আপনি সকলে দায়ের মধ্যে পড়ে যাব। আমি মনে করি এটা করা সম্ভব, কিন্তু সেই উদ্যোগটাকে প্রাধিকার দেবেন কিনা, নাকি এখনো বসে থাকবেন আরেকটা মৃত্যুর জন্য। কারণ মৃত্যু এবং মানুষের জীবনের মূল্য প্রতিনিয়ত কমছে, সেই জায়গায় কিন্তু এটি ডিভিডেন্ড দেওয়ার মতো জায়গা নেই। আমি মনে করি সেখানেই আমাদের একটা প্যারাডাইম শিফট দরকার। তাহলে পরে আমরা নিশ্চয়ই পারবো, না পারার মতো কোনো বিরাট কিছু ঘটে যায়নি।
আচ্ছা, এই একই প্রশ্ন জনাব রাফেল কবির আপনার কাছে, পাশাপাশি আপনি একটু যুক্ত করে দেবেন। মানে আমরা যখনই কোনো ঘটনা ঘটে তখন দুটো জায়গায় আসলে আমরা হাত দিই, প্রথমত নকশাগত জটিলতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান। যখন আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলি তখন তারা বলে আমাদের র ম্যাটেরিয়ালস বা কাঁচামালের মধ্যে ঝামেলা ছিল। মানে এই পুরো জিনিসটা কোনো না কোনো জায়গা থেকে তো সমন্বয় করা হয়, মানে সেই সমন্বয়ে কি কখনো আমরা টাচ করতে পারি নাকি শুধু ঠিকাদারি প্রতিষ্ঠান র ম্যাটেরিয়ালস আর নকশা নিয়েই পড়ে থাকি? না না না, অবশ্যই করতে পারি। আপনার এই ধরনের মেগা প্রজেক্ট করতে গেলে প্রথমেই আপনার দরকার উপযুক্ত মানব সম্পদ তৈরি করা। মেট্রো রেলের কথা যদি চিন্তা করি, আমার ধারণা আপনি এবং আপনার মাধ্যমে, এই ৭১ টিভির মাধ্যমে যারাই আমাদের কথা শুনছেন, আমার ধারণা তাদের একটা বড় অংশ সিঙ্গাপুরে গিয়েছে এবং সিঙ্গাপুরে মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, সেই মেট্রো রেল প্রজেক্টের একটা বড় ইঞ্জিনিয়ার কিন্তু এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিঙ্গাপুরে যে কাজ করছে গত ২৫ বছর ধরে। আমার এক বন্ধুই আছে ওখানে, ওই প্রজেক্টের একজন বড় কর্মকর্তা হিসেবে কাজ করছেন। অভিজ্ঞতার দিক দিয়ে যদি মানব সম্পদ আমরা চাই, আমাদের মানব সম্পদের কোনো ঘাটতি নাই। কিন্তু আমার প্রসেসটাই যদি হয় ভুল, আমার যদি উদ্দেশ্যই থাকে টাকা চুরি করা, তাহলে আমি ডিজাইনে আসলে কিছু ভুল করব। আমি আপনার ঠিকাদার যখন মাল সাপ্লাই দিলে আমি ঠিক মতো সেটা চেক করবো না, মাল সাপ্লাই পরে সেটা যখন ইনস্টলেশন হবে তখন আমি চেক করবো না, কারণ আমার বিল বের করে নিয়ে তাড়াহুড়ো ওখানে আছে, সেটা বিদেশ পাঠাতে হবে। এবং তারপর মেনটেন্যান্সের দায়িত্বে যারা ছিলেন, আমি বলবো তাদের অসম্ভব অমার্জনীয় ত্রুটি এখানে ঘটেছে। কারণ এই তত্ত্বাবধায়ক সরকার গত ২ বছর ধরে দায়িত্ব নিয়েছেন, গত বছর একটা একই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যদি তারা এটাতে গুরুত্ব না দিয়ে থাকেন, এই গত বছরে যদি ওনারা চিন্তা করতে ব্যর্থ হন যে এই আমার রাবার এই বিয়ারিংটা যদি কারো মাথায় পড়তো তাহলে কি ঘটতো, আমাদের এই যে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে বর্তমান সরকার মেট্রো রেলের যে ম্যানেজমেন্টকে পুষছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এখানে ব্যক্তিগত দায়বদ্ধতা আছে। তারা ইচ্ছা করে একটা লোককে মেরে ফেলেছেন, একটা বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন, একটা ভাইকে বাঁচতে দেন নাই। সুতরাং আমার মনে হয় যে আমাদের এই ত্রুটিটা হচ্ছে ম্যানেজমেন্টের, এবং সেটা সরকারের পক্ষ থেকে অবশ্যই ঘটেছে। আগের সরকারের ঘটেছে প্রজেক্ট ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন ওই ফেজে, বর্তমান সরকারের ঘটেছে তারা অনেক কিছু করতে দিয়ে আসলে কিছুই করতে পারছে না। একটা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট করার মতো তাদের যে রেসপন্সিবিলিটি থাকা উচিত ছিল, তাদের যে দায়বদ্ধতা থাকা উচিত ছিল সাধারণ জনগণের কাছে, তার কোনোটাই তারা মেনটেন করতে পারেন নাই। হ্যাঁ, এবং আমরা মনে করতে পারি যখন আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল, আপনি জানেন যে তার আগে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছিল মেট্রো রেল এবং ১০ নম্বরটা বন্ধ ছিল, এবং সেই সময় বলা হচ্ছিল এটা নাকি আর অনেক বেশি টাকা লাগবে, এবং পরবর্তীতে চালু করা হয়েছে। সেটা একটা স্বস্তিও তৈরি করেছে, কিন্তু নতুন করে শঙ্কা এটা তৈরি করলো। অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং যে বিষয়গুলো এখানে উঠে এলো খুব দ্রুত সেগুলো হয়তো বাস্তবায়ন হবে এবং নগরটা নিরাপদ হবে, কিছুটা হলেও সে প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন প্রযুক্তিবিদ প্রকৌশলী রাফেল কবির। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত ১০টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথে।